প্রণয়ের অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব ২০। হ্যাপি বার্থডে। আহনাব চমকে উঠল। আরিফ, নিধি, আদিত, নাতাশা, আহান শাহরিয়ার সবাই হাতে বেলুন নিয়ে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে। আহান শাহরিয়ার অবশ্য বেশি দাঁত কেলাচ্ছে। আহনাব এখনো অবাক হয়ে তাকিয়ে রয়েছে। সে তো নিজেই ভুলে গিয়েছিল আহনাবের অন্য একটা ফ্ল্যাটে ছিল আরিফ আর নিধি। আহনাব সেখানেই আসে দৌড়ে, আর আসতেই ক্যাসা লাগা মেরা মাজাক। আহানাব আরিফের দিকে তাকালো, ওকে উপর থেকে নিচ পরখ করলো, তীক্ষ্ণ নয়নে ওর দিকে তাকিয়ে রইল। আহান শাহরিয়ার বুঝলেন ছেলে তার খেপেছে। তিনি বলে উঠল, ওদের কিছু বলো না, আইডিয়াটা আমার। আহনাব তার দিকে তাকালো এবার। আহান শাহরিয়ার বললেন, চমক কেমন লাগলো সেটা বলো। পুরো আপনার কাছে সব কিছু মজা মনে হয়? এটা মজা করার কোনো বিষয় ছিল? আপনার কোনো ধারণা আছে যে এটা শোনার পর আমার কি অবস্থা হয়েছিল? আহান শাহরিয়ার বললেন, আহা, তুমি বুঝলে না, দুঃখের পরেই তো সুখ আসে রে পাগলা। তখন দুঃখ পেয়েছিলে, এখন আনন্দ। আহনাব নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। এই বন্ধুমহল, তার পৃথিবীর অর্ধেকটা জুড়ে এসব সিরিয়াস বিষয় নিয়ে মজা আহনাবের সহ্য হয় না। সে বলে উঠল, ফাজলামি করার একটা সীমা আছে আহান শাহরিয়ার। আর তোকে তো আজকে। আহনাব আরিফের দিকে তেড়ে গেল। সবাই মিলে ধরল ওকে। আরিফ বলে উঠল, মারিস না ভাই, আমি প্রেগনেন্ট। সবাই বলে উঠল, অ্যাঁ। নিধি বলে উঠল, কি? এই তুমি কার সাথে কি করছো? হ্যাঁ, কার বাচ্চা এটা? বাচ্চার মাকে সত্য করে বলো। সবাই আরেক দফা একসাথে বলে উঠল, অ্যাঁ। নিধি ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো এবার। ও আব্বা গো, এ কি সর্বনাশ হলো আমার! কার না কার বাচ্চা পেটে ধরেছে তোমার জামাই। সবাই হাঁ করে নিধির কান্না দেখতে লাগলো। আরিফ ধমকে উঠল, চুপ, পাগল হয়েছে তুমি? এখন আবার আমাকে পাগলও বলছে? সবাই এবার একসাথে হো হো করে হেসে ফেললো। আহানাফও ফিক করে হেসে ফেললো। নিধি মনে মনে বলল, প্ল্যান সাকসেসফুল। সবাই যেন বুঝলো নিধির এমন করার কারণ। তবে আরিফ এখনো বলছে, বেবি কি বলছো তুমি এসব? কথা বলবে না তুমি? কার না কার বাচ্চা। অ্যাঁ। নিধি আবার ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। আরিফ বলতে লাগলো, আরে আমি তো ওর মার থেকে বাঁচতে ভুলভাল কথা বলে ফেলেছি। নিধি বলে উঠল, তাই তো বলি, তোমার পেটটা বড় বড় লাগছে কেন হঠাৎ? আরিফ চমকে নিজের পেটের দিকে তাকালো। সবাই আরো জোরে জোরে হাসতে লাগলো। কিছুক্ষণ বাদে আহান শাহরিয়ার বললেন, সারপ্রাইজ সন্ধ্যায় দিতাম, বাট তুমি তো। তাই সকালেই দিলাম। প্রত্যেকবারই তো একা একা কাটাও, এবার একটু তাই। সবাই অনেকটা আশা করে আয়োজন করেছে। সন্ধ্যায় একটা ছোটোখাটো পার্টির অ্যারেঞ্জ করেছে। মনটা ভেঙো না প্লিজ। অন্তত নিজের মায়ের কথাটা ভেবে রাজি হও। ও খুশি হবে অনেক তোমাকে আনন্দ করতে দেখলে, প্লিজ। সবাই আহনাবের দিকে উৎসুক হয়ে তাকিয়ে। আহনাবের চেহারাটা কেমন গম্ভীর হয়ে রয়েছে, যেন এই বুঝি একটা ধমক দিয়ে নাকচ করে দিবে। কিন্তু সে এমন কিছুই করল না, শুধু হাসলো। সবার উত্তর পেয়ে জোরে চেঁচিয়ে উঠল, হুররে! আহান শাহরিয়ার ছেলের দিকে তাকিয়ে হাসলেন। কি করছো বেবি ডল? রাহুলের কথায় তার দিকে তাকালো রোদেলা। কিচেনে রাহুলকে দেখে খানিকটা অবাক হলো। রাহুল তো বাহিরে বেরিয়েছে শুনেছিল সে, তাই তো ঘর থেকে বেরিয়েছিল। তাকে থাপ্পড় দেওয়ার পর আর মুখোমুখি হয়নি। কি হলো, কথা বলছো না কেন? রাহুলের কথার হুঁশে ফিরল রোদেলা। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, পায়েস রান্না করছি। রাহুল রোদেলার মতো করেই বলল, কার জন্য? রোদেলা মনে মনে রাগলো বেশ, তবে প্রকাশ করল না, শুধু বলল, আহনাব ভাইয়ের জন্য, ওনার আজকে জন্মদিন। রাহুল সুর টেনে বলল, ও। রোদেলা কিছু বলল না আর। রাহুল বলে উঠল, আমাকে তো একদিন রেঁধে খাওয়ালে না। আপনি চাননি কখনো? রাহুল এক ভ্রু উঁচু করে বলল, চাইলে খাওয়াতে। রোদেলা চিনির বয়াম খুঁজছিল, খুঁজতে খুঁজতে বলল, হুম। রাহুল এগিয়ে এলো, এরপর বলল, কি খুঁজছ? চিনির বয়াম। রোদেলা হঠাৎ খেয়াল করলো কে যেন ওটা উপরে তাকে উঠিয়ে রেখেছে। বিরক্ত হলো সে। রাহুল একটু ঝুঁকে বলল, ডু ইউ নিড মাই হেল্প? রোদেলা বলল, বয়ামটা একটু। রোদেলার কথার মাঝে রাহুল তার কোমর ধরে উঁচু করে ফেললেও রোদেলা চমকে উঠল। আরে কি করছেন? কি লাগবে নিয়ে নাও প্রিটি গার্ল। চিনির বয়াম? আমি চিনি না। রোদেলা বয়ামটা দ্রুত নিল, তবে রাহুল তাকে নামালো না। কি হলো, নামান। না। কি? থাপ্পড়ের কথা আমি ভুলিনি, শাস্তি দিব এখন তোমাকে বেবি গার্ল। রাহুল ওকে পাজা করে কোলে তুলে নিল। রোদেলা চেঁচিয়ে উঠল, কি করছেন? রাহুল ওর চোখের দিকে অনিমেষ তাকে রোদেলা নিচে নামার জন্য নড়চড় করছে। রাহুল বলে উঠল, তুমি এত কিউট কেন বেবি গার্ল? তোমাকে ভীষণ কঠিন একটি শাস্তি দিব ভেবেছিলাম, অথচ তোমার চোখের দিকে তাকালেই কেমন দুর্বল হয়ে গেলাম।
রোদেলার নড়চড় বন্ধ হলো, রাহুলের চোখের দিকে তাকালো নিজেও। হঠাৎ তখন, ভাই আপনিও না, আমাকে ফেলেই আহানাপ আর রাফি সবেমাত্র দরজায় এসে দাঁড়িয়েছে। দরজা থেকে কিচেনটা স্পষ্ট দেখা যায়। দুজনেই দাঁড়িয়ে পড়ল রোদেলা আর রাহুলকে এভাবে দেখে। আহানাপের ঠোঁটের কোণে এখনো হাসি উপস্থিত। সে রাফের হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছে। রোদেলা আহানাপকে দেখে হকচকিয়ে গেল। দ্রুত নামার জন্য রাহুলকে তাগাদা দিতে লাগলো। রাহুল যেন এটাই চাইছিল। সে নামলো না ওকে, বরং ওকে কোলে নিয়েই পেছন ঘুরে বলল, হ্যাপি বার্থডে ব্রো। আহানাফ হালকা হেসে হাত উঁচু করে বলল, থ্যাঙ্কস। রোদেলা রাহুলের বুকে ধাক্কা দিতে লাগলো, দাঁতে দাঁত পিষে বলল, নামাচ্ছেন না কেন? আমার ইচ্ছা। রাফি বলে উঠল, আমি একটু বাহির থেকে হাওয়া খেয়ে আসছি। না ভাই। আহনাফ কিছু বলল না। সে বলল, তোমরা কন্টিনিউ করো, আমরা রুমে যাচ্ছি। রাহুল বলে উঠল, এটা ওই ছেলেটা না? আহনাফ বলল, রাফি। রাফি ওর নাম। আই রাফি। আহনাফ আর রাফি উপরে চলে গেল। রাহুল এবার নামাল রোদেলাকে। রোদেলা ওর বাহুতে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। যদিও আঘাতটা তারই লাগলো, তবুও সে তেজি স্বরে বলে উঠল, আপনি একটা নির্লজ্জ, নামাচ্ছিলেন না কেন তখন? রাহুল রোদেলার হাতটা সামনে এনে বলল, ব্যথা পেলে না? রোদেলা হাতটা সরিয়ে নিল। আপনি কি পাগল? তুমি করলে তো। কি? মা। রাহুল ঠোঁটটা একটু চোখা করলো। রোদেলা ওর বুকে ধাক্কা মেরে ওকে বকতে বকতে চলে গেল। রাহুল হাসলো। এই মেয়ের মাঝে কিছু তো আছেই, অন্য সবার থেকে সে আলাদা। রাহুলকে পাগল করে ফেলে আশেপাশে থাকলে। তবে রোদেলাকে অপবিত্র করার বিন্দুমাত্র ইচ্ছা তার মনে জাগে না। থাপ্পড় খাওয়ার পরে হয়তো রেগে ভেবেছিল ওসব, বাট এই মেয়েটাকে সে ওভাবে চায় না। এই প্রথম বোধহয় রাহুল সংসারের স্বপ্ন দেখছে। নিজের ভাবনায় নিজেরই হাসি পেল রাহুলের। কিরে মুখপুরি, কাজগুলো শেষ হয়েছে? আনোয়ারা বেগমের কথা শুনে কুহু বলল, এই তো মামি, হয়ে গেছে। কুহু এঁটো প্লেটগুলো ধুয়ে রেখে দিল পাশে। আনোয়ারা বেগম বললেন, গতকাল কি বেলুন ফাটিয়েছিলি রে? কান ধরে গিয়েছিল শব্দে। কুহুর হঠাৎ মনে পড়ে গেল রাতের কথা। আহনাফ একটা কলও করেনি, আর সকালে উঠেই তো সে আনব্লক করে ফেলেছিল। কুহু বলল, কি জানি মামি, শব্দ শুনে তো আমি অজ্ঞানী হয়ে গেছিলাম, বোমটোম ছিল মনে হয়। বলিস কি রে হতচ্ছাড়ি, কোথা থেকে এসব উটকো জিনিস কিনেছিস? আয়ান ভাইয়া দিয়েছিল। আয়ান সবেমাত্র এসে উপস্থিত হয়েছিল। নিজের নাম শুনে হতভম্ব হয়ে গেল সে। আনোয়ারা বেগম ছেলের নাম শুনে কিছু বললেন না, শুধু চোখ রাঙালেন। আয়ান বলল, আজকে সন্ধ্যায় রেডি থাকে সুহাসিনী, বেরোবো। আনোয়ারা বেগম বললেন, কোথায়? এমনি ঘুরতে বের হব। কোনো দরকার নেই। তুমি কি চাইছো আমি চলে যাই? আয়ান। আয়ান কিছু বলল না। আনোয়ারা বেগম কুহুর দিকে তাকালেন, এরপর বললেন, তাড়াতাড়ি যেন ফিরে আসা হয়। কথাটা বলেই তিনি রুমে চলে গেলেন। কুহু বলে উঠল, কোথায় যাবেন? বাঙি খেতে যাব তোকে নিয়ে। কি? আয়ান চর্ষচক শব্দ করে বলল, রেডি থাকতে বলছি, রেডি থাকবি, এত কথা বলিস কেন? কুহু মুখ ভেঙচি কাটলো। আয়ান চলে গেল। কুহুর ফোনে তখন একটা কল এলো। কুহু ফোনটা হাতে নিল। নামটা দেখে কপাল কুঁচকালো। এ আবার কল করছে কেন? আকাশে মিটমিট করে তারা জ্বলছে। ধীরে ধীরে তিমিরে ঢাকা পড়ছে চারদিক। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় রাস্তাটা খানিকটা দৃশ্যমান হয়ে উঠেছে। মৃদু বাতাস বইছে। কুহু বড্ড বিরক্ত আজ। আয়ান তাকে মাঝ রাস্তায় এসে বলেছে আজ আহানাপের বার্থডে, আর এখন তারা সেখানেই যাচ্ছে। নাতাশা তাদের ইনভাইট করেছে। কুহুর প্রথমে বড্ড খারাপ লেগেছিল। আহানাপ তো নিজেই তার কাছে এসেছিল, অথচ সে তাকে বার্থডে উইশ করতে পারেনি। উল্টো গুলি। কুহুর মনটা আবার খারাপ হয়ে ছেয়ে গেল। সে জানেই না আজ আহনাফের জন্মদিন। এখন যে যাচ্ছে সে কোনো গিফটও তো কেনেনি। আয়ন কি যেন একটা কিনেছে, তো সে তো আর কেনেনি। এভাবে খালি হাতে যাবে সে? আহনাফ কী ভাববে? কুহুর ভাবনার মাঝেই বাইকটা এসে একটা বড় বিল্ডিংয়ের সামনে এসে থামলো। কুহু ঝুঁকে গেল আয়নের দিকে। আয়নের কাঁধে রাখা হাতটা শক্ত করে চেপে ধরলো। আয়ন সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। বাইক থেকে নেমে দাঁড়ালো সে। কুহু নামলো। আয়ান নিজের হেলমেটটা খুলে কুহুরটা খুলে দিল। কুহু আজ সবুজ রঙের একটি থ্রি পিস পরেছে। মেকআপ বলতে ওই একটু চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক। নিজের গায়ের রং ওসব আটা ময়দা মেখে সাদা করার বিন্দুমাত্র ইচ্ছা তার নেই। সে নিজের এই রূপ নিয়েই সন্তুষ্ট। এদিকে আয়ানও তার সাথে ম্যাচ করে সাদা রঙের শার্টের উপর সবুজ রঙের কোট পরেছে। কুহু খেয়াল করেও করেনি যেন এমন একটা ভাব। আয়ান মনে মনে খুশি অনেকটা, নিজের সুহাসিনীর সাথে ম্যাচিং ড্রেস আপ করতে পেরে। আয়নের সামনে উঁচু বিল্ডিংটার দিকে তাকালো। এই ঠিকানায় তো দিয়েছিল নাতাশা। আয়ন পকেট থেকে ফোন বের করে নাতাশার নম্বরে কল লাগালো। কুহু এদিক সেদিক দেখতে লাগলো। হঠাৎই তখন তাদের সামনে একটা কালো রঙের গাড়ি এসে থামলো। কুহু তাকালো সেদিকে। কপালে ভাঁজ পড়েছে কয়েকটা।
তখনই গাড়ির দরজা খুলে গেল। নেমে এলো স্যুটবুট পরা এক সুদর্শন যুবক। কুহুর কুঁচকানো ভ্রু শিথিল হয়ে গেল। হৃৎপিণ্ডটা কেমন যেন করে উঠল। বিড়বিড় করে আওড়ালো, রেনান। রাহুল অপর পাশের দরজাটা খুলে হাত বাড়িয়ে দিল, খানিকটা জেন্টলম্যান সাজার চেষ্টা। রোদেলা তার হাতটা ধরে নেমে এলো। সে আজ মেরুন রঙের একটা গাউন পরেছে, অপরূপা লাগছে আজ তাকে। কিন্তু রোদেলা নিজের রূপ নিয়ে আজকাল আর অত ভাবে না। যে রূপ তার আহানাব ভাইকে প্রেমে ফেলতে পারেনি, সেই রূপ দিয়ে আর কি হবে। রোদেলা নামতেই তার চোখ জোড়া গিয়ে আটকালো সামনে দাঁড়ানো কুহুর উপর। কুহু তার দিকে তাকিয়ে রোদেলা কেমন করে যেন হাসলো। কুহু রাহুলের জন্য এগিয়ে গেল না, আর রোদেলা নিজেও এগিয়ে গেল না। কুহুর প্রতি তার অনেক অভিযোগ, অনেক। আহানাব ভাইকে সে কেড়ে নিয়েছে তার কাছ থেকে, বন্ধু হয়ে বন্ধুর পেছনে ছুরি মেরেছে সে। রাহুল রোদেলার দৃষ্টি লক্ষ্য করে সামনে তাকালো। কুহুর দিকে তাকিয়ে হালকা হেসে বলে উঠল, হ্যালো। কুহু বড্ড অবাক হয় রাহুলের এই অপরিচিতদের মতো করা আচরণে। রাহুল যা করেছে তাতে তো তার উচিত ওকে ঘৃণা করা। কুহু কেন তাহলে তা পারে না? কেন বেহায়া মনটা বারবার বলে রেনান ফিরুক, সব কিছু ঠিক করুক সে। কুহুর ভাঙা হৃদয় সে জোড়া লাগাক। কুহু নিজের ভাবনার উপর হাসি পায়। ওই তো মিস নাতাশা, সুহাসিনী আয়। কুহুর হাত ধরে আয়ন সামনের দিকে অগ্রসর হলো। রেনান দেখলো আয়নের ধরা কুহুর হাতটা, কেমন একটা যেন লাগলো তার। পরক্ষণে রোদেলার দিকে তাকালো সে। টাইয়ের নট একটু ঢিলে করলো, হালকা কেশে রোদেলাকে বলল, ভেতরে যাই আমরা। রোদেলা উপর নিচ মাথা নাড়ালো। আরে, রোদেলারও দেখি এসে গেছে। পারফেক্ট টাইমিং। আয়ন তাকালো তাদের দিকে, খেয়ালই করেনি এতক্ষণ সে। ওরা মুচকি হাসলো, আয়নও মুচকি হাসলো। ওরা একসাথে লিফটে উঠলো। কুহু আর আয়ন পেছনে দাঁড়িয়ে। তাদের সামনে রোদেলা আর রাহুল। আয়নের পাশেই নাতাশা। আয়ান তার সাথে কথাবার্তা বলছে কুহুর দৃষ্টির সামনে দাঁড়ানো যুবক যুবতীর দিকে। রাহুল রোদেলার হাত ধরতে চাইলে রোদেলা সরিয়ে নেয়, রাহুল আবার ধরতে চাইলে রোদেলা আবার সরিয়ে নেয়। এক পর্যায়ে রাহুল জোর করে ওর হাতটা ধরল। আঙুলে আঙুল আলিঙ্গন হলো। কুহু কপাল কুঁচকে দেখছে সবটা। রোদেলা আজ তার সাথে একটা কথা বলেনি, কেন বলল না? রোদেলা কি তবে রেনানের সাথে রিলেশনে গিয়েছে? কিন্তু সে না আহানাবকে ভালোবাসে? কুহুর বুঝে আসছে না কিছু। লিফটে দরজা খুলে গেল, সবাই একে একে বের হলো। রুপটপে আয়োজন করা হয়েছে, চারদিকে সুন্দর করে লাইটিং করা। আলোয় আলোয় ভরে উঠেছে চারপাশ। কুহু মুগ্ধ নয়নে চারপাশ দেখতে লাগলো। আয়ন আস্তে করে বলে উঠল, সুন্দরী লাগছে তাই না? কুহু চারদিক দেখতে দেখতে উত্তর দিল। নাতাশা বলে উঠল, ওই তো আহানাব, দাঁড়ান আমি ডেকে আনছি। আয়ন বাদ সেধে বলল, আরে না থাক, কথা বলছে তো। নাতাশা শুনল না, সে গিয়ে আহনাবকে জানান দিল যে তার তিলোত্তমা চলে এসেছে। আহনাবের বাজ পাখি নাই চোখগুলো সোজা কুহুর দিকে গিয়ে আবদ্ধ হলো। কুহু তার দিকে তাকিয়েছিল। আহনাব আজ সাদা রঙের একটা শার্ট পরেছে, হাতে কোট ঝোলানো। কুহু নাকের ডগার কাছে চশমাটা ঠেলে পেছনে দিল। আহনাব তাকে ওপর থেকে নিচ পরখ করল। হালকা হেসে বিড়বিড় করে আওড়ালো, তিলোত্তমা। তার পাশে এসে তখন রোদেলা দাঁড়িয়েছিল। অনেকটা খুশি নিয়ে সে আহনাব ভাইয়ের কাছে এসেছিল। তিলোত্তমা নামটা আস্তে করে বললেও রোদেলা শুনেছে তা। মুখের হাসিটা উবে গেল তার। আহানাপের দৃষ্টি অনুসরণ করে তাকালো সে। কুহুর দিকে তাকিয়ে সে রোদেলার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল, কান্নাগুলো গলায় দলা পাকিয়ে আসতে তার। ঠিক তখন রাহুল তার হাতটা নিজের শক্তপোক্ত হাতের আগলে নিল। কি খবর ব্রো, আয়োজন কিন্তু বেশ হয়েছে। আহানাপ ঘুরে তাকালো তাদের দিকে, মুচকি হাসলো সে। রোদেলার দিকে তাকালো একবার, এরপর বলে উঠল, কাকে মারার প্ল্যান করে এভাবে সেজে এসেছিস? মারাত্মক লাগছে কিন্তু তোকে, মাশাল্লাহ। আহানাপ রোদেলার মাথায় হাত বুলিয়ে বলল, শেষের কথাটা। রোদেলার মন এতেই খুশিতে ভরে উঠল। কিন্তু পরক্ষণেই তা মিলিয়ে গেল। আহনাব ভাইয়ের হৃদয়ে অন্য কেউ রয়েছে। সে হয়তো এমনি বোন হিসেবে বলেছে কথাটা। রোদেলার মনটা তিক্ততায় ভরে গেল। কাজল কালো আঁখি জলে টইটম্বর হলো। আহনাব ততক্ষণে কুহুর কাছে চলে গিয়েছে। রোদেলা ঠোঁট কামড়ে কান্না আটকানোর ট্রাই করতে লাগলো। রাহুলের একটা কল আসায় সে সাইডে চলে গেল। তখন হঠাৎ কোথা থেকে রাফি রোদেলার সামনে এসে দাঁড়ালো, যার দরুন আহানাপার কুহুকে দেখা গেল না আর। হেই চোরনি, ক্যা খাবারা খাবার হ্যায়। রোদেলার খারাপ লাগাটা রাফিকে দেখে রাগে পরিণত হয়ে গেল। খেকিয়ে বলল, আপনার বউ চোরনি। রাফি ফিক করে হেসে ফেলল, সেটাই তো বললাম। হোয়াট? রাফি বিস্কুটের প্যাকেট থেকে একটা বিস্কুট রোদেলার দিকে বাড়িয়ে দিয়ে বলল, খাবে? রোদেলা বলে উঠল, আপনার বউকে দিন গিয়ে, বিস্কুটখোর মদন কোথাকার, ধুর। রোদেলা অন্য পাশে চলে গেল। রাফি বলে উঠল, এই তুমি কিন্তু আবার আমাকে অপমান করলে চোরনি। রোদেলা থামলো, পেছন ঘুরে তাকালো, এরপর নিজের জিহ্বা বের করে ভ্যাঙালো ওকে।
রাফি হেসে ফেলল। রোদেলা মুখ ভেঙচি কেটে চলে গেল। রাফি হঠাৎ নিজের কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকালো। রাহুল তার কাঁধে হাত দিয়েছে। সীমা অতিক্রম করো না ছেলে, আবেগ সামলাও। রাফি এসে ওর হাতটা সরালো, এরপর বলল, বিস্কুট খাবেন? ওহ নো, আপনি তো আবার বাঁশ খাবেন সামনে। বিস্কুট খেয়ে পেট ভরে গেলে। না থাক বাবা। রাফি দাঁত কেলিয়ে চলে গেল। রাহুল রাগে গজগজ করতে লাগলো, হাত মুষ্টিবদ্ধ হলো তার। তিলোত্তমা। কুহু তাকালো আহানাপের দিকে, তবে একবার তাকিয়ে সে দৃষ্টি সরিয়ে নিল। আহানাপ কেমন স্বরে বলল, আমাকে বার্থডে উইশ করবে না? কুহু খানিকটা অপ্রস্তুত হলো যেন। চশমাটা ঠিকঠাক করে বলল, শুভ জন্মদিন। আহানাপ হাসলো, একটু ঝুঁকে বলল, আর আমার গিফট? কুহু পেছনে সরে গেল। আমি তো জানতাম না আপনার বার্থডে আজ। মাঝ রাস্তায় আসার পর আয়ন ভাইয়া বলল, তাই আর কি। আহনাফের ঠোঁটের কোণে কেমন দুষ্টু হাসি খেলছে। সে নেশালো স্বরে একটু সুর টেনে বলল, তিলোত্তমা, আমার গিফট চাই। কুহু আশেপাশে তাকালো একটু, এরপর আহনাফের বুকে এক আঙুল দিয়ে দূরে সরানোর চেষ্টা করে বলল, অনেক মানুষ এখানে, ভদ্রতা বজায় রাখুন, অন্যথায় আমি নিজের আসল রূপে আসব। আহনাফ সোজা হয়ে গেল, সাথে সাথে যেন সে ভয় পেয়েছে। আহনাফ বলল, ভয় পেয়েছি ম্যাডাম। কুহু সেসব কথায় গেল না। সে বলে উঠল, আপনি রেনানের সম্পর্কে জানলেন কিভাবে? আহনাফ পেছন ঘুরে রাহুলের দিকে তাকালো, এরপর হেসে বলল, এসব আমার বাম হাতের খেলা, তার উপর আমারই চাচাতো ভাই। কুহু বলে উঠল, রেনান বলেছে এসব আপনাকে? না। তাহলে? আহনাফ প্রসঙ্গ বদলাতে বলল, ওই দেখো তোমার হ্যান্ডসাম শ্বশুর আসছে। কুহু ভোরকে পেছনে তাকালো। আহান শাহরিয়ার ফর্মাল ড্রেসে এসে হাজির হয়েছেন। কুহু আহনাফের সৌন্দর্যের রহস্য আহান শাহরিয়ারকে দেখে বুঝতে পারল যেন। সত্যি ভদ্রলোক এখনো অসম্ভব হ্যান্ডসাম। দেখে তো মনে হয় তার বাবা বয়সেরই। অথচ তার বাবাকে দেখো, টাকলা হয়ে বসে আছে। অনেকে তো তাই টাকলা এমপিও বলে ডাকে। কুহুর বড্ড খারাপ লাগে, হাজার হোক বাবা তো। সে বললে অন্য কথা, অন্য কেউ কেন বলবে? কুহুর ভাবনায় ভাটা পড়ল আহান শাহরিয়ারের কথায়। কেমন আছো বৌমা? ইউ লুক সো প্রিটি। কুহু ভরকালো বৌমা। সে একটু অপ্রস্তুত হয়ে সালাম দিল। আহান শাহরিয়ার হেসে জবাব দিলেন, মাথায় হাত বুলিয়ে বলল, সবসময় হাসি খুশি থাকো মা। আর এই হতচ্ছাড়াটাকে একটু ঠিক করো তো। একটু আগেও সিগারেট খেয়ে এসেছে, তাও একটা নয়, তিনটা। আহনাফ দাঁতে দাঁত পিষে বলল, বাবা এখন খাও থাবা, টাটা মাই ডিয়ার সন। আহান শাহরিয়ার আহনাফের কানে কানে বলল কথাটা, এরপরে তিনি চলে গেলেন। কুহুর দিকে নজর যেতেই সে দেখল কুহু রাগি চোখে তার দিকে তাকিয়ে। আহনাফ কিছু একটা বলতে নিবে, তখন কুহু বলে উঠল, বিড়িখোর খাটাস, কথা বলবেন না আমার সাথে? কুহু কথাটা বলেই চলে গেল। আহনাফ সুর টেনে বলে উঠল, না তিলোত্তমা, শোনো তো, পাখি শোনো না। কুহু আয়ান আর নাতাশার কাছে চলে গেল। আহনাফ পেছন পেছন সেদিকেই গেল। রোদেলা সবটা দূর থেকে দেখল, তাচ্ছিল্য করে হাসল নিজের ভাগ্যের ওপর। আকাশের পানে তাকিয়ে বলল, এত যন্ত্রণা কেন দিচ্ছ আল্লাহ? আমি যে আর সইতে পারছি না। প্রিয় মানুষটাকে নিজের পেতে যে লড়বো, সেটাও তো পারবো না। নিজের বেস্ট ফ্রেন্ডের বিরুদ্ধে কি করে লড়বো আমি? রোদেলার চোখের কোণে পানি জমল। দীর্ঘশ্বাস ছেড়ে কষ্টগুলো উগরে দিতে চাইল। স্যার, সব তৈরি, আপনি নির্দেশ দিলেই। ধৈর্য ধরো হারুন। সাখাওয়াত আলম সোজা হয়ে বসলেন। আধারে মোড়া পুরো রুম। সাখাওয়াত আলম হালকা হেসে বললেন, তার জন্মদিন বলে কথা, আর আমি গিফট দিব না? এমন গিফট দিব যে, হা 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 হা। সাখাওয়াত আলম হাসতে লাগলেন জোরে জোরে। হারুন রহমান বললেন, ছোট মা জানলে অনেকটা খেপে যাবে। জানবে কি করে? হারুন রহমান বললেন, পাপ তো বেশি দিন চাপা থাকে না স্যার, রাখলেই থাকবে। হারুন রহমান দীর্ঘশ্বাস ছাড়লেন। সাখাওয়াত আলম বললেন, গুলিটা ডিরেক্ট যেন ওর মাথায় লাগে, বাঁচার চান্স যেন না থাকে। আচ্ছা স্যার। হারুন রহমান বলে উঠলেন, স্যার, বলে ফেলো। সাখাওয়াত আলম রকিং চেয়ারে আবার হেলান দিলেন। নওশাদ আহমেদ সম্পর্কে খোঁজ নিয়েছি, বিভিন্ন অনৈতিক কাজকর্মের সাথে জড়িত। আমার মনে হয় উনি আপনার মাধ্যমে নিজের পথের কাঁটাকে উপড়ে ফেলতে চাইছে। কিছুদিন আগে আহানাপরা গিয়ে ওনার মেয়ের বিয়ে ভেঙে এসেছে, সেজন্য উনি বেশ ক্ষিপ্ত আহানাপের ওপর। আর তাছাড়া ওই বিয়ে ভাঙার কারণেই ওনার অতগুলো টাকা লস গিয়েছে, কারণ উনি ওনার বিজনেস পার্টনারের ছেলের সাথে ওনার মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। বিয়ে ভাঙায় ভদ্রলোক যেতে ডিল ক্যান্সেল করে দিয়েছে। সাখাওয়াত আলম হালকা এসে রকিং চেয়ারটা দোলাচ্ছেন। বুঝলাম, তবে আমি এমনি এমনি হাত মেলাইনি। আহানাপের মৃত্যুর দায়ভার তো কাউকে নিতেই হতো, তাই না? হারুন রহমান চমকালেন, এতটা ভেবে দেখেনি সে। সাখাওয়াত আলম যেন বুঝলেন তার মনের কথা। তিনি হেসে বললেন, এজন্যই আমি সাখাওয়াত আর তুমি হারুন। এতই যদি বুঝতে, তাহলে আজ তুমি আমার জায়গায় থাকতে। হারুন রহমান মাথা নাড়লেন।
লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা সবাই জানেন আজকের অনুষ্ঠানের মূল কারণ। আজকে আমাদের আহানাপের পয়দা দিবস। আমাদের আহানাপ এই দিনে পৃথিবীতে এসেছিল। সেই ছোট্ট পিঁপড়ার মতো আহানাপ আজকে হাতি হয়ে গিয়েছে গাইজ। দাঁড়ান, চোখটা মুছে নেই। আপনারা তো জানেনই আমি কত ইমোশনাল। আদিতে একটু কান্নার ভান করে মিছে মিছে চোখ মুছল টিস্যুতে। সবাই হো হো করে হেসে উঠল। আদিত বলে উঠল, এক্স্যাক্টলি, এভাবে সেদিন ওর পরিবার খুশি হয়েছিল। তো আসল কথায় আসি, আজকে আমরা আহানাপের জন্মদিন উপলক্ষে কাটবো, মানে আর কি, কেক। তো আসুন ভাই ও বোনেরা, আমরা একত্র হয়ে আহানাপকে কেক কাটতে উৎসাহিত করি। সবাই আরেক দফা হাসলো। মাঝের টেবিলটাতে কেক রাখা, সুন্দর করে তার মাঝে লেখা হ্যাপি বার্থডে আহানাপ। আহানাপ এগিয়ে গেল, কুহু দূরে দাঁড়িয়েছিল। আহানাপ তা দেখে সবার মাঝে ওকে ডাকলো, তিলোত্তমা কাম হেয়ার। কুহু ভরকালো, এভাবে সবার সামনে ডাকায় আয়ন বেশি ভরকালো। আহানাপ আবার ডাকলো, এসো না তিলোত্তমা। আয়ন ভোরকে বলল, তিলোত্তমা। রোদেলার কাষ্ঠ হাসলো। কুহুকে আসতে না দেখে সে নিজে গিয়ে ওর হাত ধরে নিয়ে এসে ওকে আহানাপের পাশে দাঁড় করালো। রাহুল একটা শুকনো ঢোক গিলল। ভাল লাগছে না এসব তার? কেন লাগছে না? ভেতরে সট্টটাকে প্রশ্ন করল। রাহুলের জানা নেই এর উত্তর। নিশ্চুপ রইল সে। এদিকে সবাই হো বলে চেঁচিয়ে উঠল। আয়ন কপাল কুঁচকে তাকিয়ে, মাথায় ঢুকছে না কিছু। তার ভাবনার মাঝেই নাতাশা পাশে এসে দাঁড়ালো। আপাতত এনজয় করুন, পরে ভাববেন ওসব। আয়নের কপালের ভাঁজ আরও বাড়ল। কি হচ্ছে মাথায় আসছে না তার। এদিকে কুহুকে আহনাপের পাশে দাঁড় করিয়ে রোদেলা বলল, মাশাল্লাহ। কুহু চমকালো, রোদেলা কেন বলল এটা। কুহুর ভাবনার মাঝে আহনাপ কুহুর হাত দিয়ে ছুরি ধরে কেক কাটলো। কুহু এখনো হতভম্ব নয়নে রোদেলার দিকে তাকিয়ে। আরিফ ফটাফট ছবি তুলে ফেললো। আহনাপ কেক কেটে এক টুকরো তার বাবাকে খাওয়ালো। আহান শাহরিয়ার হয়তো আশা করেনি সেটা, তবে মুখে হাসি বজায় রেখে তা বুঝতে দিলেন না। আহনাপ আরেকটা টুকরো এনে কুহুর মুখের সামনে ধরল। কুহু অল্প খেয়ে আহনাপকে খাইয়ে দিল। আহনাপ পুরোটা মুখে পুরে নিল, যার দরুন তার মুখের লালা কুহুর হাতে লাগলো। কুহু নাক কুচকে ফেলল। রোদেলা ঠোঁট কামড়ে রেখেছে, চোখ জ্বলছে তার, মুখটা লাল হয়ে গিয়েছে। তবে সে কাঁদবে না। আহনাপ সবাইকে একটু একটু করে খাওয়ালো। এরপর আদিত আবার মাইক নিয়ে বলে উঠল, বন্ধুগণ, এখনই কিন্তু সব শেষ নয়। এখন আমরা নাচবো, গাইবো, আনন্দ করব। আনন্দের সাগরে ভেসে ভেসে চাঁদে চলে যাব আমরা, হুররে। তখনই হঠাৎ আলো নিভে গেল সব। সামনের দিকে ফোকাস করে আলো অন হলো। কেউ নেই, সবাই কপাল কুঁচকালো। হঠাৎই তখন আহনাব গিটার হাতে হাজির হলো। সবার হাততালি দিল। আহনাব মুচকি হাসলো। কুহুর দিকে তাকিয়ে গিটারে টুংটাং করে সুর তুলল, হতে পারে রূপকথার এক দেশে, রাতের আকাশের এক ফালি চাঁদ, তোমার আমার চিরকাল, তুমি আমি হাতে রেখে হাত, ছুঁয়ে দিলে আঙুল রে আঙুল, দেখতে পারো কিছু অদূরে সকাল। আহনাব কুহুর সামনে চলে এলো গাইতে গাইতে। কুহু অপ্রস্তুত হলো। আয়ন ভ্রুটুরু কুচকে তাকিয়ে, হাত মুষ্টিবদ্ধ হয়ে এসেছে তার। কোনো এক অযাচিত ভয়ে শুকনো ঢোক গিলল। হতে পারে এ পথের শুরু, নিয়ে যাবে আমাদের অজানায়। তুমি আমি আমাদের পৃথিবী সাজিয়ে নিব ভালোবাসায়। ভালোবাসি, বলে দাও আমায়, বলে দাও হ্যাঁ সব কবুল, তুমি শুধু আমারই হবে যদি আহনাপের গানের মাঝে হঠাৎ কুহু তাকে ধাক্কা মারল। সবাই চমকে উঠল এহেন কাণ্ডে। আহনাপ তাল সামলাতে না পেরে নিচে পড়ে গিয়েছে। হঠাৎ কুহুর এমন আচরণের কারণ বুঝল না সে। রেগে ধাক্কা মারল। আহনাপেরও রাগ হলো আজ, সবার সামনে এভাবে অপমান করলো তাকে। রাগে চোয়াল শক্ত হলো। সে ঘুরে তাকালো। তখনই ভরকালো, কুহু পড়ে আছে পাশে, আর তার জামাটা রক্তে ভরে উঠেছে। ঘটনাটা বুঝতে বেগ পোহাতে হলো আহনাবকে। পরক্ষণে সে তিলোত্তমা বলে চেঁচিয়ে উঠল,